শ্যামা প্রসাদজির কৃতিত্ব নিয়ে মুখ্যমন্ত্রী যা বলে গেলেন তা আমরা শুনব। বিষয়ে যদি আমরা কথা বলি, আজকে ভারত ভাগের যদি কথা উঠে, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, উনি বারবার ভারত ভাগের বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন। উনি চাইতেন না যে ভারত ভাগ হোক, কিন্তু যখন এই পশ্চিমবাংলা এবং নোয়াখালী, কলকাতায় যে ক্যালকাটা একটা রায়ট, আপনারা সবাই জানেন যে বিগ রায়ট একটা হয়েছিল, সেখানে কিভাবে যে অগ্নিসংযোগ, খুন, ধর্ষণ, মানে এইরকম একটা রায়ট নোয়াখালী এবং ক্যালকাটা যে ঘটনা হলো, তারপর থেকে উনি চিন্তা করলেন যে না, যদি দেশ ভাগ হয় তো এর আগে বাংলাকে আগে ভাগ করতে হবে। কারণ বাঙালি হিন্দুদের এমন এক অবস্থা হয়েছিল, একটা চক্রান্ত হয়েছিল তৎকালীন সময়ে, যে প্রভিন্স যে ছিল বেঙ্গল প্রভিন্স, সেই প্রভিন্সের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের যে জিন্না সাহেব আসলেন, তারা মিলে একটা চিন্তা করলো যে যদি যে বেঙ্গল যদি একটা প্রভিন্স তৈরি হয়, তাহলে সংখ্যাগুরু হিসাবে সেখানে মুসলিমরা থাকবে। তাহলে ওনাদের যে চিন্তা ভাবনা যে মুসলিম লীগের, সেই মুসলিম লীগের চিন্তাধারা আগামী দিন যদি এটা একটা আলাদা রাষ্ট্র হয়, তাহলে পরবর্তী সময় এটা পাকিস্তানে যোগ হয়ে যাবে। সেই ভাবনা যখন উনি আসলেন, যে এবং যেভাবে রায়ট করলো, যেভাবে হিংস্রতার সাথে ক্যালকাটা রায়ট হয়েছে, নোয়াখালীর রায়ট হয়েছে, তখন উনি বললেন যে আগে বাংলা ভাগ করতে হবে, হিন্দু বাঙালিদের এটা আলাদা রাজ্য রাখতে হবে। তখন কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে আজকে যে পশ্চিমবাংলার যে আমি বলবো স্থপতি এবং ফাদার অফ বেঙ্গল, সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং ওনার কারণে কিন্তু আজকে পশ্চিমবাংলার হিন্দুরা কিন্তু এখানে আজকে থাকতে পারছে। এবং আদারওয়াইজ কি হতো, যে যদি যে চক্রান্ত ওরা করেছিল, যদি আলাদা করে প্রভিন্স হতো, তো যেহেতু এখানে যে সংখ্যাগুরু ছিল মুসলিমরা, সেটাকে পরবর্তী সময়ে আমরা কিন্তু হিন্দু বাঙালিদের আর খুঁজে পেতাম না, একদম নিশ্চিত। কারণ তার প্রমাণ হচ্ছে, আমরা যদি কাশ্মীরের ঘটনা আমরা দেখি, সেখানে যারা হিন্দু পণ্ডিতরা ছিলেন তাদের অবস্থা আমাদের সবার জানা। সেই জায়গায় ওনার কারণে আজকে যে হিন্দুদের যেভাবে উনি বাঁচিয়েছেন একটা স্থান, যে পশ্চিম বাংলা হিসাবে পরবর্তী সময়ে কোচবিহারের একটা অংশ যোগ হয়েছে, বিহারেরও একটা অংশ পশ্চিমবাংলাতে যোগ হয়েছে। কারণ যে পরিমাণে ইস্ট বেঙ্গল থেকে যখন বাংলা ভাগ হলো, হিন্দু বাঙালিরা যখন পশ্চিমবাংলাতে আসলো, জায়গারও কিন্তু সংকলন হচ্ছিল, কিন্তু এই জায়গাগুলো যখন লেজিসলেশনের মাধ্যমে সাথে যুক্ত হলো, বিহারের খানিকটা অংশ যখন যুক্ত হলো, তাতে করে কিন্তু পশ্চিমবাংলার যে ভৌগোলিক অবস্থারও কিন্তু অনেকটা বেশি হলো। তো আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি হয়েও, হিন্দু বাঙালি হয়েও সেইভাবে ওনাকে কিন্তু সম্মান দেওয়া হয় না। শুধু বাঙালিদের জন্য উনি চিন্তা করেননি, হিন্দু বাঙালিদের জন্য উনি চিন্তা করেননি। আজকে 370 ধারা 35 কথা বলা হচ্ছে। কোথায় উনি চলে গেলেন? কাশ্মীরে। আমাদের যখন আমরা ওনার সম্পর্কে জানতে পারি, যখন দিল্লির থেকে উনি বললেন, যেখানে আমার পূর্ববর্তী বলেছেন যে অলরেডি যে এক দেশের মধ্যে দুটো দেশ কি করে হবে, দিল্লির থেকে উনি রওনা দিলেন পাঞ্জাবে, সেই পাঞ্জাব থেকে যখন জম্মুতে ঢুকে ওনাকে গ্রেপ্তার করা হয়। এবং সেখানে উনি বলেছেন যে একটা দেশের মধ্যে একটা নিশান, একটা বিধান আর একজন প্রধান আলাদাভাবে থাকতে পারে না। এবং পারমিট নিয়ে কেন ঢুকতে হবে? এই পারমিট প্রথা বিলুপ করার জন্য, 370 ধারা বিলুপ করার জন্য উনি প্রতিবাদ করলেন। এবং তার জন্য উনি ওখানে কিন্তু ঢুকার চেষ্টা করলেন, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। এবং পরবর্তী সময়ে কিভাবে, এখনো রহস্যজনক ওনার যে মৃত্যু, সেই মৃত্যুর রহস্য রয়ে গেল, আমরা সবাই জানি। কিন্তু পরবর্তী সময়ে পারমিট প্রথা বাতিল হলো। কিন্তু এই 370 এবং 35 বিরুদ্ধে উনি যে সোচ্চার হয়েছিলেন, যে কাজটা উনি করে যেতে পারেননি, সেটা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করলেন। অখণ্ড ভারতের কথা বলছেন, সেই অখণ্ড ভারতের যে প্রথম যিনি, উনি যে আগুনটা উনি জ্বালিয়েছিলেন, সেই আগুনটা নিভিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এই 370 এবং 35 ধারা বিলুপ করে। আজকে
আমরা দেখতে পাচ্ছি যে ধরনের যে মুসলিম লীগের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু যে কারণে আমাদের নিজেদের মধ্যে যে একটা ডিভিশন করার যে চিন্তা ভাবনা করেছে, প্রথমে তৎকালীন সময়ে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ইস্ট বেঙ্গলে, উনি বুঝিয়েছিলেন যে ইস্ট বেঙ্গলের যে ওখানকার যে এগ্রিকালচারের যে অবস্থা, ওখানে এত উর্বর জমি, আর পশ্চিমবাংলার যে ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি হোক, এখানে জুট মিলই হোক এবং এখানে পোর্টেই হোক, সবকটা দুটো বাংলা যদি আমরা একসাথে থাকি, তাহলে বাংলার যে অর্থনীতি সেটা যে রুইন হয়ে যাবে, সেভাবে উনি বুঝিয়েছিলেন। আসলে কিন্তু এরকম না। তার মেইন উদ্দেশ্য ছিল যে আগামী দিনে পুরো মানে হিন্দু বাঙালিদের যাতে একেবারে অবলুপ্তি করা যায়, সেই দিশায় কাজটা করেছিল। আজকে একদিকে বাংলাকে বাঁচানো, দেশের অখণ্ডতার জন্য জম্মু অ্যান্ড কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্তি করা, এই কাজগুলো উনি করেছেন। একটার পর একটা আমরা যদি আজকে দেখি, আজকের দিনে এটা আলোচনা খুবই প্রাসঙ্গিক আমি মনে করি। আমরা দেখেছি যখন উনি ফজলুল হকের মন্ত্রিত্বে উনি অর্থমন্ত্রী ছিলেন, সেখানেও আমরা দেখেছি যখন মেদিনীপুরের যখন ফ্লাডে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হলো, উনি ওখানে যাওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু ওনাকে আটকিয়ে দেওয়া হলো। এর প্রতিবাদে উনি কিন্তু সেখান থেকে পদত্যাগ করেন এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে সেখানে কিন্তু উনি পৌঁছে গেছেন, রিলিফ দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা হিউম্যান টাচের যে ব্যবস্থা ওনার মধ্যে আমরা দেখেছি। তাছাড়াও আমরা দেখেছি আজকে যখন শত শত ইস্ট বেঙ্গল থেকে যখন হিন্দু বাঙালিরা ভারতবর্ষে আসতে লাগলো, পশ্চিমবাংলায় এবং আসাম, ত্রিপুরাতে যখন আসতে লাগলো, তখন কিন্তু রা শব্দটিও নেই তৎকালীন সময়ে নেহেরুর। কিন্তু উনি নিজে আসামেও গেছেন, ত্রিপুরাতেও উনি এসেছেন সেই সব শরণার্থীকে দেখা করার জন্য। এসব আমাদের ইতিহাস, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য উনি চেষ্টা করেছেন। কিন্তু আমরা তৎকালীন সময়ে যারা রাষ্ট্রপ্রধানরা ছিল তারা কিন্তু আসেনি। আমরা এটাও দেখেছি যখন নেহেরু লিকায়েতের যে একটা অ্যাকর্ড হলো, তার বিরুদ্ধে প্রতিবাদ করে উনি মুহূর্তেও দেরি করেননি। উনি ওনার মন্ত্রিসভাতে ছিলেন, সেখানে উনি ইমিডিয়েটলি উনি রেজিগনেশন দিয়ে উনি ওখান থেকে বেরিয়ে এসছেন। তারপরে 1951 সনে নতুন করে জনসংঘের প্রতিষ্ঠিত করেন এবং সেই জনসংঘের যে প্রতিষ্ঠিত করার পরে 1980 সনে আমাদের যিনি পূর্বতন যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি, ওনার সময়ে আজকে ভারতীয় জনতা পার্টির যে স্থাপন সেখানে হয় এবং আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সারা ভারতবর্ষের মধ্যে যে 28টা রাজ্য আছে, এর মধ্যে 20টার উপরে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের সেখানে চলছে। এবং যেভাবে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেভাবে এখানে সিন্দুর, অপারেশন সিন্দুরের ঘটনা এখানে বলেছেন, এবং প্রতিটা কথাই যখনই কথা হয় উনাকে ছাড়া কোনো কথা হবে না। উনি কি বলেছেন যে প্রথমে প্রতিবাদ করো, বারবার ভারত কখনো কাউকে আক্রমণ করে না, কোনো যে ধর্মের প্রতি কোনো অবিশ্বাস নেই, কিন্তু এইভাবে যখন বারবার করছে প্রথমে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, আর নতুবা প্রতিশোধ নাও, অপারেশন সিন্দুর সেই কাজটা দেখিয়েছেন। মাত্র 25 থেকে 26 মিনিটে যারা টেররিস্ট পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেননি, উনি কি করেছেন, যেসব টেররিস্টরা ছিল তাদের যে আতুর ঘরগুলো, সেই ঘরগুলো ধ্বংস করে দিয়েছেন উইদিন 25 to 26 মিনিটস। এবং প্রেসিশনে যে অ্যাটাক যাকে বলে, এর আগেও করেছেন, যে সার্জিক্যাল অ্যাটাকই হোক বা এয়ার স্ট্রাইকই হোক, উনি দেখিয়েছেন যে বারবার কিন্তু তার একটা মানে সহ্যর একটা সীমা আছে। এবং সেই কথাগুলো কিন্তু আপনারা দেখুন, যেটা উনি করেছেন তারও বেশ ছিল আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার কথার উপর ভিত্তি করে কিন্তু এখনো সব কাজ করছেন। তো সমস্ত জায়গায় আজকে আমরা দেখছি প্রতিটা ক্ষেত্রে এই ধরনের একটা বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উনি সন্তান ছিলেন, সুপুত্র ছিলেন, যেরকম ফ্যামিলির থেকে এসেছেন এইভাবেই মানে আজকে আমরা ওনার সম্পর্কে যে জায়গায় দেখি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাত্র 33 বছর বয়সে উনি ক্যালকাটা ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর হন। ইতিহাসে এরকম দেখা যায়নি। এবং সেখানে উনি যখন আমি আজকেও একটা জায়গায় আমি যখন এই বিষয়ে কথা বলছিলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন ওখানে মানে সমাবর্তন অনুষ্ঠানে, এবং সেখানে বাংলাতে
তৎকালীন সময় ইংরেজদের সময় সেখানে বাংলার কোনো বিষয় ছিল না। সেখানে উনাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আনার পর উনি বাংলাতে কিন্তু ওখানে বক্তব্য রেখেছিলেন। এবং ওনার সময়ে ইউনিভার্সিটিতে দেখা গেল যে যে বার্নিকুলার, ইন্ডিয়ান যে বার্নিকুলার, সেইগুলো যাতে আরও বেশি করে স্থাপন করা যায় তার জন্য সেখানে কোর্স স্থাপন করেন এবং সেই বিষয়ে সর্বোচ্চ যে ডিগ্রি সেটা যেন প্রাপ্য হয় সেই কাজগুলো উনি করেছেন। উনি যখন মানে যে বিষয়ে আমি বলছিলাম, যখন যে জায়গায় থাকেন, উনি যখন শিল্পমন্ত্রী হন নেহরুর মন্ত্রিসভায়, তখনও আমরা দেখেছি যে প্রথম উনি শিল্প উন্নয়ন নিগম উনি তৈরি করেন। শুধু তাই নয়, প্রথম যে শিল্পনীতি, আমরা শিল্পনীতি নিয়ে আমরা অনেক কথা বলি, সব কিছু দেখুন তৎকালীন সময়ে বলা হয়েছে, ওনার সময় শিল্পনীতি উনি তৈরি করেন। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওনার সময় হয়েছে, সিন্দিসার কারখানা সেটা ওনার সময় হয়েছে, দুর্গাপুরে প্রথম আইআইটি উনি স্থাপন করেন, আইআইএম স্থাপন করেন। তো একের পর এক বসে থাকার ব্যক্তি নয়। তো আমরা এই ধরনের ব্যক্তি যারা আমাদের অনেক কিছু দিয়েছে আমাদের দেশকে, ওনাদের সম্পর্কে বারবার জানা এবং ওনাদের যে পথ, আমাদের পথপ্রদর্শক, ওনারা আমাদের যেভাবে অনেক কিছু বলে গেছেন সেগুলো নিশ্চয়ই আমরা আগামী দিনে সেগুলো আমরা প্রয়োগ করব। এখানে আজকে আমি অত্যন্ত খুশি যে আমরা কিছু আজকে ওনার এই যে 125তম যে জন্মদিন আমরা পালন করছি, সে উপলক্ষে আমাদের কিছু এখানে ত্রিপুরা সরকারের যে আইসিএর উদ্যোগে এবং এডুকেশন ডিপার্টমেন্টের কিছু পরিকল্পনা আমাদের আছে। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে শিক্ষা দপ্তরের উদ্যোগে যারা বিশেষ বিশেষ কাজ করেছেন তাদের যেসব সুযোগ্য ব্যক্তি, তাদের ওনার নামে শিক্ষক দিবসে পুরস্কার দেওয়া হবে। যে ওনাকে যথার্থভাবে ওনাকে সম্মান দেওয়ার জন্য টাউন হল প্রাঙ্গণে ওনার প্রতিকৃতিতে একটা স্থাপন আমরা করব সেখানে। শুধু তাই নয়, ওনাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনে এই যে টাউন হল ওনার নামে সেটা উৎসর্গ আমরা করব, সেই ঘোষণা আমি দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।